সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুরুতেই জেনে নেব পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো, তারপর আলোচনায় আসবো। শুরুতেই প্রথম আলো শিরোনাম করেছে সংস্কার প্রশ্নে ঐক্যমত্যের ওপর জোর, এক একটি ট্রেন ধুতে ব্যয় 1,30,000 টাকা। সুপারিশ নিয়ে পুলিশে ক্ষোভ, বলবেন প্রধান উপদেষ্টাকে। দৈনিক ইত্তেফাক, ঐক্যমত্য হলে সহায়তা দেবে জাতিসংঘ, 7টি দলের নেতা ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনায় গুতেরেস। শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ, গুতেরেস। সমকাল করেছে দালালের জালে তরুণরা স্বপ্ন দেখিয়ে সর্বনাশ, চিকিৎসাধীন আসামি গ্রেপ্তার, মৃত্যু নিয়ে প্রশ্ন পরিবারের। দলগুলোর নানা মত, গুতেরেসের চান ঐক্য। এবারে বাংলাদেশ প্রতিদিন, বিএনপিতে হচ্ছেন 3 মহাসচিব, সেনাপ্রধানের সাক্ষাৎ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে। যুগান্তর, অবিশ্বাস্য ঋণ জালিয়াতি, সালমানের প্রভাবে খেলাপির অঙ্ক অর্ধেকের কম। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছে বিএনপি, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোলটেবিল বৈঠক। বণিক বার্তা করেছে হিমাগারের আকস্মিক ভাড়া বৃদ্ধিতেই দাম পড়েছে কৃষি পণ্যের, আলু, টমেটো ও পেঁয়াজ। বাংলাদেশের সন্ধিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। ডেইলি স্টার করেছে ইউএন স্ট্যান্ডস রেডি টু এইড রিফর্মস ট্রানজিশন, পাওয়ার ফার্টিলাইজার সাবসাইডিজ টু বেলুন। মনির ভাই, আমরা পত্রিকার প্রধান শিরোনামগুলো দেখে নিলাম। আজকে যে ইস্যুটি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, ঐক্যমত্য হলে সহায়তা দেবে জাতিসংঘ। দৈনিক ইত্তেফাক একটি শিরোনাম করেছে 7টি দলের নেতা ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনায় কিন্তু এসেছেন গুতেরেস। এ বিষয়ে আপনার মতামত জানতে চাইব। আসলে এই সংবাদটি কিন্তু শুধু ইত্তেফাকই নয়, সব গণমাধ্যম সব সংবাদপত্রেই কিন্তু আসলে লিড স্টোরি আমরা দেখেছি, এবং এটি কিন্তু আমাদের যেই জাতির যেই ক্রান্তি লগ্ন, সেই সংকট মুহূর্ত, যেই মব জাস্টিসের ব্যাপার, বিচারহীনতার সংস্কৃতি, সব মিলিয়ে দেশের যেই অরাজকতা একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে জাতিসংঘ মহাসচিবের এই উদ্যোগটা কিন্তু নিঃসন্দেহে ইতিবাচক। আমরা আশার আলো দেখতে পাই, কারণ এখানে কিন্তু 7টি দলের প্রধানরা ছিলেন, প্রতিনিধিরা ছিলেন, এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কিন্তু একটি বিষয়কেই প্রাধান্য দিয়েছেন, যে ঐক্যমত্য, অর্থাৎ সবার যদি ঐক্যমত থাকে, এবং জাতিসংঘ তখন এই বাংলাদেশের যেই সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে তারা কিন্তু সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছে। আসলে জাতিসংঘের সাথে কিন্তু আমাদের বাংলাদেশের সম্পর্কটা কিন্তু ঐতিহাসিক, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের বাঙালি সৈন্য তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা রাখছে, এবং তারা কিন্তু দক্ষ, এবং তারা যেই দেশে নেতৃত্ব দিচ্ছেন সেখানে কিন্তু সুনাম বয়ে আনছেন। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের প্রতি জাতিসংঘের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকবে, এটি কিন্তু স্বাভাবিক। বিশেষ করে যে আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের যেই তদন্ত প্রতিবেদন, এবং জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যিনি মহাসচিব, তিনিও কিন্তু বারবার বলেছেন যে আসলে আমরা কিন্তু বাংলাদেশ সরকারকে ফোর্স করেছি, প্রেশার ক্রিয়েট করেছি যে বেসামরিক নাগরিকের উপর যেন সেনা হস্তক্ষেপ না করা হয়। যদি করা হয় তাহলে আমাদের শান্তিরক্ষা মিশনে আমরা বাংলাদেশের সৈন্য নিব না। তো এটি আসলে আমার কাছে মনে হয়েছে এটি একটা প্রচ্ছন্নভাবে তারা ক্রেডিট নিয়েছে, কিন্তু আসলে ক্রেডিট নিলেও এটাই কিন্তু বাস্তবতা। এবং সেই প্রেক্ষাপটে যে কালকের যেই বৈঠকটি, অর্থাৎ গোল টেবিল বৈঠক, অর্থাৎ জাতিসংঘের বাংলাদেশ অফিস এটি আয়োজন করে, এখানে কিন্তু আমরা যে বাংলাদেশের দীর্ঘ 15 বছরে যেই কি বলবো দ্বিধাবিভক্ত, রেশারেশি, প্রতিহিংসামূলকের যে রাজনৈতিক চর্চা দেখেছি, কিন্তু কালকে যেই গোল টেবিল বৈঠক, সেই টেবিলে কিন্তু এখন মাঠে আছে 7টি দল, এই 7টি দলের প্রতিনিধিরা কিন্তু এক হয়েছে, এবং এই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে চাই, এবং এই দৃশ্যটা কিন্তু ভালো লাগার। তো সব মিলিয়ে আমি বলবো যে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা
প্রত্যাবাসনে জোর দিয়েছে। এবং রোহিঙ্গারাও কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, রোহিঙ্গারাও কিন্তু তারা ফিরতে চায়, তারা তাদের নিজ দেশে ফিরতে চায়, কারণ এখন দাতা সংস্থাগুলো তহবিল বরাদ্দ কমিয়ে দিয়েছে, যার কারণে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে এবং আরও সংকট সৃষ্টি হবে। এবং সেই আশঙ্কায় কিন্তু যেই রোহিঙ্গারা আমরা বাংলাদেশে আশ্রিত, তারা কিন্তু তাদের যেই মাতৃভূমি, সেই মাতৃভূমিতেই কিন্তু তারা ফিরে যেতে চাচ্ছে এবং সেই বিষয়টিই কিন্তু জাতিসংঘ মহাসচিবের কাছে তারা জোরালো দাবি করছে। এবং জাতিসংঘ মহাসচিব কিন্তু আসলে তিনি রোহিঙ্গাদের সাথে পাঞ্জাবি পরে, অর্থাৎ তাদের যে সংস্কৃতি, যে রেওয়াজ এবং ইসলামিক যে সংস্কৃতি, সেটি মেনেই কিন্তু তাদের সাথে একসাথে ইফতার করেছে। এটিও কিন্তু এটা অনেক ভালো লাগার একটা দৃশ্য। এতে কি বোঝা যাচ্ছে যে উনি কোনো কিছুর আশ্বাস দিয়েছেন যে রোহিঙ্গারা ফিরে যাওয়ার পথে? আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া, কারণ যখন এই যে একসাথে এত মানুষের আশ্রয় দিয়ে আসলে পৃথিবীতে মনে হয় বিরল। এখন মিয়ানমারের অবস্থা তো দেখছেনই কেমন, কি অবস্থা। একটা যে বিদ্রোহী গোষ্ঠী, তারা কিন্তু আরাকান রাজ্যটা যেটা রোহিঙ্গাদের রাজ্য ছিল, সেটি কিন্তু অলরেডি দখল করে নিয়েছে এবং সেখানে দীর্ঘ সময় ধরে আমরা সামরিক জান্তা শাসন দেখেছি। আসলে সামরিক জান্তা শাসন থাকলে কিন্তু তারা কার্যত বিশ্ব থেকে ছিটকে পড়ে। অনেক দেশ তাদের সহায়তা বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে রোহিঙ্গার প্রত্যাবাসন জাতিসংঘ যদি বিশেষভাবে গুরুত্ব দেয় এবং এটা বিশ্ব যারা মোড়ল আছে, বিশেষ করে এখন আমেরিকা, রাশিয়া সহ যারা বিশ্বর মোড়ল আছে, যারা বিশ্ব নেতৃত্বে দেয়, যাদের গ্রহণযোগ্যতা আছে, তারা যদি এটাতে ইতিবাচক হয়, তাহলে রোহিঙ্গার প্রত্যাবাসন সম্ভব। তাছাড়া জাতিসংঘের একার পক্ষে আসলে ওইভাবে সম্ভব না। কিন্তু একটা বড় মেসেজ আছে যে সেই মেসেজটাই কিন্তু আসলে আমাদের সাপে বড় হতে পারে। জি, দেশব্যাপী আলোড়ন করা একটি ঘটনা যে আছিয়ার ধর্ষণ মামলায় হিটু শেখ কিন্তু একটি জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছেন। এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাইব। আসলে যে আসিয়া কিন্তু আমাদের কোটি মানুষের আবেগ, মানে আমাদের আবেগ এর জায়গা করে নিয়েছে এবং আসিয়া কিন্তু একটি প্রতীক। এরকম আসিয়ার মতো কিন্তু প্রতিনিয়ত কিন্তু গণমাধ্যমে আসছে। আসলে গণমাধ্যমে যেগুলো আসে সেগুলো তো আমরা টের পাই, তাই না? বাস্তবে কিন্তু অনেক হচ্ছে। কিন্তু আমার অবাক লাগে যে ধর্ষক স্বীকারোক্তি দিয়েছে, নিজস্ব জবানবন্দি দিয়েছে যে ধর্ষণ সে করেছে এবং ধর্ষণের সাথে যে জড়িত, সে এখনো কিভাবে বেঁচে আছে। এটি আসলে আমি অবাক হই, মাঝে মাঝে ভাবি, যখন অবাক হই, কারণ আমরা একটি সভ্য সমাজে বাস করছি। আমাদের সেই ব্রিটিশ আমলের যেই আইন প্রণয়ন, যেই আইনের যেই প্রক্রিয়াটা, সেটি কিন্তু এখনো চর্চা হচ্ছে, যার কারণে দেখবেন যে ধর্ষণের বিচার তো আসলে মানে হয়ই না। এইভাবে আমরা দেখি নাই, ধর্ষণের বিচার হওয়া দেখি নাই। ধর্ষকরা প্রকাশ্যে, মানে আরেকটি খারাপ লাগার বিষয় হচ্ছে যে মেয়েটা ধর্ষণ হচ্ছে আর যে ধর্ষণ করছে, সমাজে কিন্তু ধর্ষকের দাপট, ধর্ষকের মান সম্মান, সামাজিক প্রতিপত্তি কিন্তু বেশি। এবং যেই মেয়েটা ধর্ষণের শিকার হচ্ছে, সে কিন্তু প্রথমে তো ধর্ষণের শিকার হয়ে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছেই ফিজিক্যালি, সামাজিকভাবে, কিন্তু তার এই ক্ষতটা কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয়। বিশেষ করে সমাজের দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে খুব বাজেভাবে প্রভাব পড়ে। তো সেই বিষয় চিন্তা করতে গেলে কিন্তু যে হিটুর যে ব্যাপারটা, সে কিন্তু আসলে এখন তার বিচার হয় নাই। আসলে এটার একটি কারণ যে বিচারের দীর্ঘসূত্রিতা, অর্থাৎ এটি কিন্তু শুধু ধর্ষণের বিচারই না। আপনি দেখবেন যে প্রতিনিয়ত কিন্তু মামলার সংখ্যা বাড়ছেই, মামলার জটের কথা বলছি। তো এই যে জটিল প্রক্রিয়া থেকে আসলে বের হয়ে আসার উচিত আমাদের। বিশেষ করে যে বিচার বিভাগ নিয়ে যে সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এইগুলো আসলে আসে নাই। যে তারা বলছে যে উপজেলা পর্যায়ে আদালত থাকবে, জেলখানা থাকবে। তো এটি আসলে কিছুটা উপশম হতে পারে, কিন্তু মোটা দাগে যদি বলি যে মামলা জটের যে প্রক্রিয়াটা, যে লেন্দি প্রসেস, দীর্ঘসূত্রিতা, সেটি কিন্তু বন্ধ করতে হলে এই যে ধর্ষণ বলি, যাই বলি, সব বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে, নতুনভাবে আইন প্রণয়ন করতে হবে। এখনো যদি ট্রেনে কোনো গরু কেটে মারা যায়, মনে হয় যে 3 টাকা না 2 টাকা হচ্ছে জরিমানা। মানে সিল্লি একটা ব্যাপার সেবার। আসলে আমাদের এই ধারা থেকে বের হয়ে আসতে হবে এবং
আসিয়ার যে বিষয়টি এটি আসলে খুবই দুঃখজনক। দুইটা ছেলে জড়িত এবং ওনার স্ত্রীও জড়িত। তো আসলে একজন নারীর প্রতি যেই টান, যেই মায়া মহব্বত একজন তো নারী বুঝতে পারে, কিন্তু এই নারীটা নিশ্চয়ই তা আসলে প্রচ্ছন্নভাবে তাকে সমর্থন দিয়েছে বা সাপোর্ট দিয়েছে। কারণ বাবা ছেলে আসলে একসাথে, আমি আসলে ভাষা হারাই ফেলছি, আমি বলতে পারতেছি না, মানে এত বিকৃত রুচির মানুষ আসলে কিভাবে হতে পারে। তো আমরা চাইবো যে ধর্ষণের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা। যদিও আমি অন্তর্বর্তী সরকারের যেই এই আসিয়া ইস্যুতে কোনো গাফিলতি আমি দেখিনি। তারা কিন্তু আসামি ধরেছে এবং তারা কিন্তু শক্তভাবে এটি কিন্তু দেখভাল করছে। এই যে আমরা প্রথমেই বলছি যে আমরা একটা অস্থির একটা সময় পার করছি। এই সময়ের মধ্যে কিন্তু সরকার কিন্তু একটি ঘটনা ঘটলে সরকারের দিক দিয়ে যা যা করা দরকার সরকার কিন্তু সেগুলো করছে। তারপরেও যে ইন্টেনশনালি যে আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলার একটা দুরভিসন্ধি, এটি থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। জি কামরুল, এই আলোচনায় আমরা পরবর্তীতে আবার ফিরে আসব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে।